সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ, আসামির তালিকায় গোয়েন্দা পুলিশ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, বাড়বে বাংলাদেশের গুরুত্ব। দ্রুত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পরামর্শ তারেক রহমানের, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চট্টগ্রামে গান গেয়ে গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, জড়িতদের সন্ধানে মাঠে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে সাভারে পুলিশের এপিসিতে ইয়ামিনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে প্রথমবারের মতো এক ব্যবসায়ীকে গুমের অভিযোগ করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দুটি দায়ের করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের এক পর্যায়ে 18 জুলাই সাভারে পুলিশের এসিপি থেকে ফেলে দেয়া হয় শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে। পুলিশ তাকে টেনে হিচড়ে সড়ক বিভাজনের পাশে ফেলে রাখে। এরপর ইয়ামিনকে সাভারের সুপার হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা দেয়া হয়নি। মারা যাওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফনেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। উপায় না পেয়ে ব্যাংক কলোনি কবরস্থানে ইয়ামিনকে দাফন করে স্বজনরা। এমন নিষ্ঠুরতার বিচার চেয়ে ইয়ামিনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চিকিৎসা না দেয়া হাসপাতাল কর্তৃপক্ষ সহ 78 জনকে আসামি করা হয়েছে। চাইনিজ রাইফেল হয়তো অ্যাভেলেবল ছিল না ওই মুহূর্তে, তারপরেও তার বুকের উপর একটা টিয়ার সেল মেরে তারপরে ওখান থেকে পুলিশ পালিয়ে যায়। সুপার হসপিটাল অথরিটি এইরকম একজন গুলিবিদ্ধ, একটা নির্মমভাবে গুলিবিদ্ধ একটা ছেলেকে বাঁচানোর জন্য ন্যূনতম চিকিৎসা সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে তারাও এই হত্যাকাণ্ডের সাথে আলটিমেটলি তাদের সম্পৃক্ততা এখানে প্রমাণ করেছেন। এদিকে প্রথমবারের মতো গুমের শিকার এক ব্যবসায়ী বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন ট্রাইব্যুনালে। 2018 সালে তিনি গুমের শিকার হন এবং 10 দিন ডিবি কার্যালয়ে তাকে আটক রেখে নির্যাতন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী, তৎকালীন ডিবির একাধিক কর্মকর্তা সহ 25 জনকে আসামি করা হয়েছে। কালো টুপি পরিয়ে এবং হাত পিছনে বেঁধে বিভিন্ন সময় বিভিন্ন রুমে গিয়ে টর্চার করেছে, মেরেছে। ডিসি মশুর নিজে আমাকে তার পায়ে পরিহিত বুট দিয়ে আমার এই মাথায় আঘাত করেছে ও নিজে। অভিযোগে 2009 সাল থেকে পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় ঘটা সকল গুমের তদন্তের দাবি জানানো হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশ সদস্যরা দ্রুত সংকট কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে বলে আশা করছে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে জানানো হয়, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা সহ সব ক্ষেত্রে শিগগিরই গতি আসবে, নিশ্চিত হবে আইনি সেবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাইতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। তা দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করে সরকার। এর অগ্রভাগে ছিল পুলিশ। তাদের গুলিতে অনেকে নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশও ব্যাপক হামলার শিকার হয়। আক্রমণ করা হয় দেশের বিভিন্ন থানায়। প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। 5 আগস্ট পতন হয় সরকারের। ওই দিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুলিশ সদস্যরা কাজে ফেরেন, কিন্তু স্বাভাবিক হয়নি তাদের কার্যক্রম। রবিবার রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে প্রায় 200 অডিটর আন্দোলন করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু অধস্তন কর্মকর্তারা তাদের কমান্ড কার্যকর করেননি। সোমবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এই সংকট বেশি দিন থাকবে না। পেট্রোল যেগুলো দিন এবং রাত্রে যে পুলিশের পেট্রোলগুলো সেগুলো কিন্তু অব্যাহত আছে। এটা আমাদের পুলিশ সদস্যরাই কষ্ট করছেন। সীমিত যে রিসোর্সেস আছে এটার আমরা সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা চেষ্টা করছি জনজীবনে একটু শান্তি এবং একটু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। অস্ত্র উদ্ধার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যা, ট্রাফিক ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই কর্মকর্তা। যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা, অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে
আমাদের হিসাব নিকাশটা এখনও চলছে। যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা পরিপূর্ণ তথ্যটা এখনও হয়নি, এটার কাজ চলমান রয়েছে। তিনি জানান, কাশিমপুর কারাগার থেকে পালানো সিরিয়াল ধর্ষক মজনু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। করে শান্তি শৃঙ্খলা আনার জন্য চেষ্টা করছেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তার সমর্থকরা। সোমবার দুপুরে আবদুল্লাহকে সদর থানা হেফাজতে নেওয়া হলে হাজারো কর্মী সমর্থক সেখানে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ সমর্থকরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ এবং আবদুল্লাহর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওসি মোহাম্মদ ফয়জুল আজিম জানান, কিছু সময় পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোর ৫টায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, এই সফর অন্যবারের জাতিসংঘ সফর থেকে ভিন্ন। টানা ৩ মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন শেখ হাসিনা। এরপর গণ আন্দোলনে পরাস্ত হয়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক এই প্রধানমন্ত্রী। পট পরিবর্তনে দেশের শাসনভার ন্যস্ত হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাঁধে। রাষ্ট্র সংস্কারে হাত দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ১.৫ মাসের মাথায় অংশ নিতে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে। যুগান্তকারী বৈঠকে তিনি মুখোমুখি হবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও। কূটনীতি বিশ্লেষকরা বলছেন, এবার এই বিশ্ব সম্মেলনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্ব পরিচিতি বড় ফ্যাক্টর। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, চীন বলেন, সকলেই কিন্তু এই সরকারটাকে সমর্থন করছে কারণ তারা সকলেই মনে করছে যে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে এখানে একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ার যদি চালু রাখতে হয়, সেক্ষেত্রে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের সেই সুযোগটা তাদের দেওয়া উচিত এবং এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে, কাজে তাদেরকে সমর্থন করা উচিত। এই সফরে আমি মনে করি না ডক্টর ইউনূসের কোনো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি বরং বাংলাদেশের জন্য এটা অনেক বেশি অপরচুনিটি তৈরি করবে, কারণ ডক্টর ইউনূসের যে একটা গ্লোবাল অ্যাপ্রিসিয়েশন আছে এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং সম্মানজনক অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেই কারণে আমার মনে হয় যে আমরা এই সফরের পরে আরো অনেক বেশি পররাষ্ট্র নীতিগত এবং অর্থনৈতিকগতভাবে অপরচুনিটি পাব। বিশেষজ্ঞরা বলছেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দাতার কাছে সহায়তা চাইবে বাংলাদেশ, চাইবে রোহিঙ্গা সংকটের গুণগত সমাধান। রোহিঙ্গা ইস্যু আমাদের অনেক দিনের জটিল ইস্যু, সেটা নিয়েও নিশ্চয়ই তিনি আন্তর্জাতিক সম্প্রদায় যারা আমাদের সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানাবেন। যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন সেটাও তিনি চাইবেন বা বলবেন এবং একই সাথে রোহিঙ্গারা যাতে দ্রুত ফেরত যেতে পারে মিয়ানমারে, সেই পরিবেশটা তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইবেন। কাজেই মোটা দাগে এই বিষয়গুলো হয়তো তিনি জাতিসংঘে তার বক্তব্যে তুলে আনবেন। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন। নিরাপত্তা ও গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ৫৭ জন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার কিশোরগঞ্জ জেলা বিএনপির গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, স্বৈরাচারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেলা বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের এমন ঢলে এক পর্যায়ে ভরে যায় কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়াম। প্রায় ১০ বছর পর দলের এমন বড় জমায়েতে বিএনপি নেতাকর্মীদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। কিশোরগঞ্জের ১৩ উপজেলা থেকে ঘটে বিপুল সমাগম। বিজয় এখনও আসেনি উল্লেখ করে স্থানীয় কর্মীরা বলেন, বিজয় নিশ্চিতে ঐক্য ধরে রাখতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী, একটা সুন্দর, একটা সামাজিক দেশ গড়ে তুলব। 100% গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা রাখি। কিশোরগঞ্জের সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিতের পরামর্শ দেন। এই সরকার
জনগণের রাজনৈতিক যে প্রত্যাশা, জনগণের রাজনৈতিক যে অধিকার, যার জন্য বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ধরে সংগ্রাম করছে, সেই অধিকার যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে। স্বৈরাচারের পতন হয়েছে বলেই সকল বিপদ কেটে যায়নি, এখনো সামনে বিপদ আছে, আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। দল ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা পূরণের পাশাপাশি কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান। আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব। সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রদান করেন বিএনপি নেতারা। দীপ্ত বার্তা কক্ষ। ভাত খাইয়ে তোফাজ্জলকে হত্যার আগে গান গাইতে গাইতে আরেকজনকে হত্যা করা হয় চট্টগ্রামে। 14 আগস্টের ঘটনা হলেও বিষয়টি জানাজানি হয় কয়েকদিন আগে। জানা যায় নিহত যুবকের নাম শাহাদাত। জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। গানে সুরে সুরে নির্যাতন করা হচ্ছে একজনকে, দেহটি নিথর হয়ে গেল, থামেনি মারধর। গত 13 আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় শাহাদাত নামে এই যুবকের উপর চলে এমন নির্যাতন। পরে 14 তারিখ শাহাদাতকে ফেলে দেওয়া হয় প্রবর্তক মোড়ে মেডিকেলের পাশে। সেখানে 5 ঘন্টা পড়ে থাকলেও কেউ নেয়নি হাসপাতালে, যার পরিণতি অকাল মৃত্যু। স্ত্রী, বোন ও মাকে নিয়ে বন্দরনগরী ফলমন্ডি এলাকার বয়লার কলোনিতে থাকতো শাহাদাত। সংসার চালাতে অন্যের বাসায় কাজ করেন শাহাদাতের মা। ঠিক আছে, আর কদিন পরে তুমি করবে না, আমি ভালো কাজ করি, তোমার আমি বাসায় বসায় রাখি, ভালো ফল বাসায় রাখলো। আমার ছেলে এগুলো বলতো আমার। কি কারণে সেদিন শাহাদাতের উপর এমন বর্বরতা চালানো হয় তা জানে না কেউই। এভাবে পিটিয়ে হত্যা করায় ক্ষুব্ধ স্থানীয়রা। ফেসবুকে শুনলাম ও নাকি বিকেল 2টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে ছিল। বন্ধুরা তাকে ওখানে মারধর করতেছে, ছাত্ররা বলছে এটা কি 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 বলতেছে, যখন বললো বলতেছে মোবাইল স্টোর। এটা কারে ফালাইছে এটা আমরা বলতে পারছি, প্রাইভেট কার থেকে ফালে দিয়ে গেছে। এরকম কেন মারবে? এরকম মার সন্তান করে কেন মারবে? এটি বিচার চাই সরকারের কাছে। পুলিশ বলছে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে। এটি শনাক্ত করেছেন ভিকটিমের স্ত্রী শারমিন। এটা নিয়ে আমরা ইতিমধ্যেই পর্যালোচনা করছি, বিশ্লেষণ করছি। এখানে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরকে অতি দ্রুতই আমরা আশাবাদী যে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আইন নিজের হাতে তুলে নেওয়ার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির উত্তপ্ত পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। কাল সকালে শেষ হবে 2 জেলায় ডাকা 72 ঘন্টার সড়ক অবরোধ। যান চলাচল স্বাভাবিক না হয় সাজেকে আটকা পড়েছেন অনেক পর্যটক। সোমবার সকাল থেকে রাঙ্গামাটি চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে। চলাচল করছে অভ্যন্তরীণ রুটের যানবাহন, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে দোকান খুলছে, এখন 15 মোটামুটি পরিস্থিতি ভালো। ঘটনার পরে প্রায় 2-3 দিন বের হয়নি, আজ প্রয়োজনে বের হয়েছি, বাজারে এসেছি। এখন পরিস্থিতিটা একটু স্বাভাবিক পর্যায়ে। গত 3 দিন ধরে যে অবস্থা দেখেছি, এটা আমরা পাহাড়ি বাঙালি আসলে ইস্যুটা তৈরি করা, যারাই তৈরি করুন না কেন, এটা পাহাড়ি বাঙালির জন্য আসলে আমাদের সবার জন্য সমস্যা। গাড়ি ঘোড়া বন্ধ ছিল, অবরোধ। আজকে থেকে গাড়ি ঘোড়া চলতেছে, সিএনজি চলতেছে, আমাদের একমাত্র পরিবহন সিএনজি চলতেছে। আজকে থেকে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে। গত কয়েকদিনের সহিংসতায় প্রায় 9 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেই জন্য জেলা প্রশাসন থেকে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, কোনো সমস্যা নেই। এবং আজকে সকল দোকানপাটও খোলা হয়েছে, মানুষের জীবনযাত্রা এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক আছে। যৌথ যে টহলটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সকলে মিলে কিন্তু যৌথ টহল কিন্তু চলমান আছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার তৃতীয় দিনের মতো খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালা ও পানছড়ি সহ উপজেলার সড়কেও কোনো যানবাহন চলতে দেখা যায়নি।
অবরোধের কারণে যান চলাচল স্বাভাবিক না হওয়ায় সাজেকে আটকা পড়া ১,৪০০ জন পর্যটককে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি ও রাঙামাটির পরিস্থিতি। সহিংসতায় অন্তত ৪ জন নিহত ও অনেক লোক আহত হন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। তীব্র যানজটে বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা দীর্ঘ সময় আটকে থাকতে হয় রাস্তায়। পুলিশ বলছে চালকরা ট্রাফিক আইন না মানায় এমনটি হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা চান শহরের বাসিন্দারা। সোমবার ভোর ৬টা নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার বঙ্গবন্ধু ও সিরাজউদ্দৌলা সড়ক সহ প্রধান প্রধান রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করেছে সাইনবোর্ডমুখী লিংক রোড। চাষাড়া থেকে এতে উঠতে এখন ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হচ্ছে, ফলে নির্ধারিত সময়ে পৌঁছা যায় না গন্তব্যে। জ্যামে বসে বসে তো গরম, আবার আসতে অনেক সময় লাগে, দেরি হয়ে যায় স্কুলে। আসলে সঠিক সময় অফিস করতে পারতেছি না, বাসা থেকে বের হলেও সঠিক সময় অফিসে যেতে পারছি না, সঠিক সময় বাসা যেতে পারছি না, নিয়মিত কাজকর্মগুলো সঠিক সময় করতে পারতেছি না। এক দেড় ঘন্টা লাগে, কোনো রিক্সা কোনো ভ্যান আইতে চায় না, ছাড়া এমন একটা জাম, কোনো শৃঙ্খলা নাই রাস্তায়। অনুমোদনহীন যানবাহন বেড়ে যাওয়া এবং শহরের জায়গায় জায়গায় অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠায় সৃষ্টি হচ্ছে যানজটের। এর তীব্রতা বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। যদি শহর থেকে বাস স্টেশন উচ্ছেদ করা হয় তাহলে নিশ্চিত পরিমাণ 50% যানজট কমে যাবে। আর অটোমেশনের প্রবলেম তো আছে। সকালে ট্রাফিক দেয় না, রাত্রেও ট্রাফিক দেয় না, তারা এক জায়গায় চুপচাপ খাড়া থাকে, তারা কোনো ব্যবস্থাই নিতেছে না, মানছে না মানুষ, ট্রাফিককে মানছে না। সেনাবাহিনী হইলে ওনাদেরকে মানব। আবার যানজট নিরসনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্বে অভিযান চলছে বলে জানালেন পুলিশ সুপার। আমাদের কার্যক্রম চলমান, আমরা অলরেডি এটার বিষয়ে আমরা কাজ করছে। আমরা গতকালও কিছু যানবাহন আমরা ডাম্পিংয়ে দিচ্ছি এবং আমরা অবৈধ ইজি বাইক অটোরিকশা ধরা হচ্ছে এবং যে পয়েন্টগুলো দিয়ে এইগুলো ঢুকছে সেই সব জায়গাতেও আমরা ব্লক করার চিন্তা ভাবনা আছে এবং আমরা অলরেডি এতে আমাদের পুলিশ কাজ শুরু করছে। আশ্বাস নয়, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান নারায়ণগঞ্জের মানুষ। দীপ্ত, বার্তাকক্ষ। বকেয়া বেতন সহ 12 দফা দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা সকাল 8টা থেকে কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয়। পরে বেলা 9:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। আড়াই ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক কলোনিতে লাগা আগুন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত 75টি কক্ষের সমস্ত মালামাল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায় সন্ধ্যা 7:30টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক নূরবাগ এলাকার কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন স্থানীয় মোবারক হোসেন ও সুলতান উদ্দিনের 2টি কলোনির মধ্যে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। রপ্তানি কার্যক্রম চালিয়ে নিতে ঋণ সুবিধার জন্য 4 উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে চিঠি দিয়েছে বেক্সিমকো। গত 19 সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, বিগত সরকারের পতনের পর বেক্সিমকো গোষ্ঠীর রপ্তানিমুখী পোশাক কারখানা লুটপাট এবং আগুন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো চলতি পুঁজি বেক্সিমকোর হাতে নেই। রপ্তানিমুখী উৎপাদন শুরু করতে না পারলে তারা ব্যবসা হারাবে। নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার ন্যায্য অধিকার ভোগ করবে।
অধিকারের এই জায়গাগুলো চিহ্নিত করে রাষ্ট্র ব্যবস্থাকে তা মনে করিয়ে দিতে সোমবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে বাংলাদেশের জন্ম হয়েছে সেখানে বাঙালি, পাহাড়ি, দলিত, হিজড়া ও প্রতিবন্ধী সহ সকল মানুষের সমান অধিকার, অথচ এই অধিকারই বঞ্চিত হয়ে আসছে মানুষ। আগামীর বাংলাদেশে আর যেন কেউ বঞ্চনার শিকার না হয় সেজন্য করণীয় ঠিক করতে সকলে মিলে সমতা নামে সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আগেও ঢাকা শহরে বা যেখানেই যায় না কেন বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হয় জাস্ট বিকজ অফ আওয়ার ফেস। বড় বৈষম্যের কারণে আমরা ছোট কেন, আমাদের বয়স কম কেন, আপনি নারী কেন? নারীরা জানান এখনও সমাজের নানা স্তরে বৈষম্যের শিকার তারা। নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসহ মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি তাদের। সুবিধা বঞ্চিত শিশু যেন রাস্তায় রাস্তায় না থাকে, তারা যেন একটা নিরাপদ জায়গায় আবাসস্থল করতে পারে। আমাদের এখানে আইন করেই খুবই নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে অভিভাবকত্ব আইন বাচ্চার। এবং সেক্স ওয়ার্কার যেদিন ইনকাম করতে না পারে সেদিন কিন্তু তার পরের দিন তার বাচ্চারা না খেয়ে থাকে। বর্তমান সময়ে কিংবা এর পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের কাছে বিষয়গুলো পৌঁছে দিতে এমন সংলাপ জরুরি বলে জানান বক্তারা। আমরা অটোক্রেসি বা ফ্যাসিজমের বিরুদ্ধে এক দাবিতে দাঁড়িয়েছি। আমরা সেইভাবে এক দাবিতে দাঁড়াবো যেন বৈষম্য না থাকে। বৈষম্য শুধু কোটার বিষয় না, চাকরির বিষয় না, সুযোগের বিষয় না। আমরা যখন সাংবিধানিক সংস্কারের কথা বলি, শুধুই কি রাষ্ট্র পরিচালনা? আমাদের কিন্তু প্রথমেই আমাদের জনগণের অধিকার, বাংলাদেশি হিসেবে অধিকারটা আগে আদায় করতে হবে, তারপরে রাষ্ট্র পরিচালনা। আয়োজকরা বলেন ন্যায্যতার বাংলাদেশ গড়তে সকলের অংশগ্রহণ জরুরি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যক্তিগত ব্যস্ততা দেখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর জুরি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে, কম সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার বিশ্লেষণ করা কঠিন। বর্তমানে তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে গত 15 সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 প্রদানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আম আদমি পার্টির নেতা আতিশি মার্লেনা। রাজ্যের অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 4 মাস দায়িত্ব পালন করবেন 43 বছর বয়সী এই রাজনীতিক। এরপর দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল সরে দাঁড়ানোর পর তার জায়গায় এলেন আতিশি। সোমবার আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রীর কার্যালয়ে নিজের চেয়ারের পাশে একটি খালি চেয়ার রাখেন তিনি। আতিশি বলেন, এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। তার বিশ্বাস 4 মাস পর দিল্লির মানুষ আবারও কেজরিওয়ালকে ফিরিয়ে আনবেন। 26 অক্টোবর হতে যাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রেসিডেন্ট পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তাবিথ আওয়াল। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। কামিং বাংলাদেশ ফুটবল ফেডারেশন অক্টোবর 26 তারিখে আমি এই চতুর্থবারের জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশনে প্রেসিডেন্ট পদের জন্য আপনাদেরকে অফিস জানাতে চাচ্ছি যে আমি লড়ব। আমার ইন্টেনশন হলো প্রেসিডেন্ট পদে ইলেকশন করা। সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরের প্রস্তুতির অংশ হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা মহড়া চালিয়েছে সেনাবাহিনী। 21 অক্টোবর ঢাকায় এবং 29 অক্টোবর চট্টগ্রামে 2টি টেস্ট হওয়ার কথা। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ সফরে নিজেদের ক্রিকেটারদের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাই বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল। সোমবার সেনা মহড়ার পর সাউথ আফ্রিকার পর্যবেক্ষক দলের সাথে নিরাপত্তার খুঁটিনাটি বিষয়ে ব্যাখ্যা করেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে এবার গুমের অভিযোগ, আসামির তালিকায় গোয়েন্দা পুলিশ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, বাড়বে বাংলাদেশের গুরুত্ব।
দ্রুত রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পরামর্শ তারেক রহমানের, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চট্টগ্রামে গান গেয়ে গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, জড়িতদের সন্ধানে মাঠে পুলিশ। এই ছিল এখনকার মতো, এরই সাথেই বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।